হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু পিয়ালিস ক্লাসরুম। আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটাতে ক্লাস 10-এর বহির্জাত প্রক্রিয়া এবং সৃষ্ট ভূমিরূপের একটা কোয়েশ্চেন পড়াবো, যেটা হলো নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ সমূহের বিবরণ দাও। এবার দেখো, আমরা এর আগের ভিডিওটাতে আলোচনা করেছিলাম নদীর ক্ষয়কাজ। নদী উচ্চ পার্বত্য অঞ্চল থেকে সৃষ্টি হয়ে যখন ভূমিভাগের ঢাল বেয়ে নিচে সমভূমিতে এসে পড়ে, সেই সময় পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকার জন্য নদী প্রধানত ক্ষয়কাজ করে থাকে এবং সেই সময় নদীর প্রবাহের গতিবেগও অনেক বেশি থাকে। এর পরবর্তী নদী যখন সমভূমিতে এসে পড়ে, তখন ভূমির ঢাল কমে যাওয়ায় নদী কিন্তু খুব ধীর গতিতে প্রবাহিত হতে শুরু করে এবং পার্বত্য গতিতে নদী যে ক্ষয়কাজ করেছিল সেই ক্ষয়প্রাপ্ত পদার্থসমূহ তথা নুড়ি, কাঁকড়, বালি, কাদা এই সমস্ত পদার্থগুলোকে নদী তার প্রবাহ পথে কিন্তু সঞ্চয় করে। তো এই সঞ্চয়ের ফলে নদীর মধ্যগতি এবং নিম্ন গতিতে নানান ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়। তো এখন আমাদের আলোচ্য বিষয় হলো নদীর এই মধ্য এবং নিম্ন গতিতে কী ধরনের ভূমিরূপগুলো সৃষ্টি হয় সেগুলো দেখে নেব। সবার প্রথমে আমরা যেটা লিখেছি সেটা হলো কি পলল ব্যজনী। পলল ব্যজনী বলতে বোঝাচ্ছে যে নদী যখন পার্বত্য অঞ্চল থেকে ধীরে ধীরে সমভূমির ওপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে, এই সময়তে এই যে সমভূমির পাদদেশীয় অঞ্চলে নদী এসে যখন পড়ল, পর্বতের ঢাল বেয়ে যখন সমভূমিতে এসে পড়ল, এই সময়তে এই যে নুড়ি, কাঁকড়, বালি, কাদা যেগুলো নিয়ে এসেছিল সেগুলো পাদদেশীয় অঞ্চলে সঞ্চয় করে এবং সঞ্চয়ের ফলে এরকম ত্রিকোণাকৃতির দেখতে অনেকটা হাত পাখার মতো যে ভূমিভাগ গঠন করে সেটাকে বলা হয়ে থাকে পলল ব্যজনী। সেটাকে বলা হয়ে থাকে পলল ব্যজনী। এর পরবর্তী যেটা পড়ব সেটা হলো নদীবাঁক। নদীবাঁক কি? নদী তার পার্বত্য প্রবাহে বহন করে নিয়ে আসা পদার্থগুলো সমভূমিতে যখন আসে, তখন ভূমিভাগের ঢাল খুব কম থাকার জন্য নদী সেই ক্ষয় করা পদার্থগুলোকে খুব একটা বেশি বহন করতে পারে না। তখন ওই ক্ষয় করা পদার্থগুলোকে নদী তার প্রবাহের পাশে পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে তখন সেগুলোকে সঞ্চয় করতে শুরু করে এবং তখন নদীর প্রবাহটা আর সরাসরি সোজা প্রবাহ না থেকে নদী তখন অবতল এবং উত্তল বাঁকের আকারে প্রবাহিত হতে থাকে, যেটাকে আমরা মিয়েন্ডার বা নদী বাঁক বলে থাকি। এটাকে আমরা এই ধরনের ভূমিভাগটাকে আমরা মিয়েন্ডার বা নদী বাঁক বলি। এর পরবর্তী যে ভূমিরূপটা আছে সেটা হলো অশ্বক্ষুরাকৃতির হ্রদ। অশ্বক্ষুরাকৃতির হ্রদ কি? অশ্বক্ষুরাকৃতির হ্রদ হলো নদী প্রবাহিত হওয়ার সময় যখন মিয়েন্ডার তৈরি হয়, এই যে মিয়েন্ডারটা তৈরি হয়েছে, এই প্রথমেই কিন্তু এরকম মিয়েন্ডার তৈরি হয় না। প্রথমে আমরা দেখতে পাই নদী প্রায় সোজাভাবে প্রবাহিত হতে থাকে, প্রায় সোজাভাবেই প্রবাহিত হচ্ছে। এটা হলো প্রথম পর্যায়। দ্বিতীয় পর্যায়ে আস্তে আস্তে করে নদী এরকম বাঁক নিতে শুরু করে, মানে নদী তার প্রবাহ পথের দুপাশে ক্ষয় করা পদার্থগুলোকে সঞ্চিত করতে থাকে। এরপরে এই যে সঞ্চয়, এই সঞ্চয়ের মাত্রা ক্রমাগত বৃদ্ধি পেতে পেতে একসময় নদী এরকম বৃহৎ বাঁক নেয়, এরকম বৃহৎ বাঁকের সৃষ্টি হয় এবং এটা হলো তৃতীয় পর্যায়। এরপরে চতুর্থ পর্যায়েতে গিয়ে কি হয়, নদীর এই বাঁকগুলো একে অপরের সঙ্গে এইভাবে মিলে যায়, নদী বাঁকগুলো এরকম একে অপরের সঙ্গে মিলে যায়। তো তখন এই বাঁকগুলো মিলিত হওয়ার ফলে কি হয়, নদীর আবার প্রবাহটা এরকম সোজাভাবে চলতে থাকে এবং নদী বাঁকগুলো মিলে যাওয়ায় নিচের দিকে এরকম অর্ধচন্দ্রাকৃতির একটা অগভীর জলাশয় থেকে যায় এবং এই জলাশয়ের চারপাশের এই জায়গাটাতে সম্পূর্ণ নদীর ক্ষয় করা পদার্থগুলোকে নদী সঞ্চয় করে দেয়। তো এইভাবে এখানে এই যে একটা অগভীর হ্রদ তৈরি হলো, এটাকে আমরা বলে থাকি অশ্বক্ষুরাকৃতির হ্রদ। এটা গেল আমাদের তৃতীয় ভূমিরূপ।
এর পরবর্তী আমাদের চতুর্থ ভূমিরূপটা হলো প্লাবনভূমি। প্লাবনভূমি কিভাবে গঠিত হয়? নদী যখন তার সমভূমিতে এসে পড়ে সেই সময়তে নদী কি করছে, একটা বিস্তীর্ণ প্রশস্ত ভূভাগ মানে মানে তার নদীর প্রবাহটা অনেকটা প্রশস্ত হয়ে যায়, তখন আর সংকীর্ণ কিন্তু থাকে না, কারণ নদীর দুপাশ কী করে দিয়েছে, দুটো পাশ ক্ষয় করেছে, তখন নদীর নিম্নক্ষয় কমে গেছে, শুধুমাত্র নদীর পার্শ্বক্ষয়ই হচ্ছে। তো যেহেতু নদীর নিম্নক্ষয় নেই, সে কারণে নদীর জলধারণ ক্ষমতাটাও কিন্তু অনেকটাই কমে গেছে। এই সময়তে যদি আমরা দেখতে পাই যে বৃষ্টি হচ্ছে টানা, সেই সময় ওই বৃষ্টির জলকে নদী কিন্তু, অতিরিক্ত জলকে নদী আর ধরে রাখতে পারে না। কেন কি, নদীর তখন নিচের খাতটা অনেকটাই অগভীর, নদী খুব একটা গভীর নয়, এবং নদীর জলও কিন্তু বেশি নেই সমভূমি প্রবাহে। তো তখন ওই যে বৃষ্টির অতিরিক্ত জল, ওটাকে নদী ধরে রাখতে না পেরে তার দুটো পাশে সেই জলটা কি হয়, ছাপিয়ে পড়ে, এবং তখন নদীগর্ভে থাকা নুড়ি, কাঁকড়, বালি, কাদা এগুলোও কিন্তু জলের সঙ্গে নদীর দুটো উপত্যকাতেই ছড়িয়ে পড়ে, এবং তখন কি হয়, নতুন একটা পলির সঞ্চয় ঘটে, যে নতুন ভূমিভাগটা সৃষ্টি হয়, যে নতুন সমভূমি, উর্বর সমভূমির সৃষ্টি হয়, সেটাকে আমরা কি বলে থাকি, প্লাবনভূমি বলে থাকি। এর পরবর্তী আমরা যেটা পড়ব, স্বাভাবিক বাঁধ। এই যে নদী এবং তার দুই তীরবর্তী অঞ্চলে নদী হচ্ছে বন্যার ফলে তার তীরবর্তী অঞ্চলে নুড়ি, কাঁকড়, বালি, কাদা এগুলো ক্রমাগত সঞ্চিত হতে থাকে। সঞ্চিত হতে হতে নদীর দুটো তীরে এগুলো সঞ্চয় হতে হতে তার উচ্চতা বেড়ে যেতে থাকে, এবং নদীর দুই তীরের উচ্চতা বেড়ে সেটা কিন্তু বাঁধের আকার ধারণ করে অনেক সময়। যেহেতু এই বাঁধটা প্রাকৃতিক নিয়মেই সৃষ্টি হয়েছে, যেহেতু এই বাঁধটা মানুষের তৈরি করা নয়, সেই জন্য এই ভূমিভাগটাকে আমরা স্বাভাবিক বাঁধ বলে থাকি। তো প্লাবন সমভূমি এবং স্বাভাবিক বাঁধ এই দুটোকে যদি আমি একসাথে দেখাই, তাহলে আমরা দেখতে পাই যে স্বাভাবিক বাঁধ কিন্তু সাধারণত দেখা যায় প্লাবন সমভূমি অঞ্চলের মধ্যেই কিন্তু লক্ষ্য করা যায়। ধরো যে এই অঞ্চলটার মধ্যে দিয়ে নদী প্রবাহিত হয়েছে, এই যে নদী এইভাবে প্রবাহিত হচ্ছে, এবং এই নদী প্রবাহের দুপাশে কি হয়েছে, এই প্রবাহের ক্ষয় করা পদার্থগুলো সঞ্চিত হয়ে এখানে স্বাভাবিক বাঁধ তৈরি হয়েছে, এবং তার সাথে দেখা যাচ্ছে যে এখানে স্বাভাবিক বাঁধ তৈরি হলো, আর এই জায়গাটাকে আমরা কি বলছি, প্লাবন ভূমি। প্লাবনভূমির মধ্যেই কিন্তু স্বাভাবিক বাঁধ তৈরি হয়ে থাকে। আমাদের জানতে হবে যে প্লাবনভূমির মধ্যেই কিন্তু স্বাভাবিক বাঁধ তৈরি হয়, ঠিক আছে। এইটা হলো প্লাবনভূমি। এর পরবর্তী যে ভূমিভাগটায় আসছি সেটা হলো কি, বদ্বীপ। বদ্বীপ কি? বদ্বীপ হলো এই যে দেখো নদীর এই যে মিয়েন্ডারটা আমি দেখিয়েছিলাম বা নদী বাঁক, নদী অনেক সময় কি করে, তার প্রবাহ পথের মাঝে গ্রিক অক্ষর ডেল্টা বা মাত্রাহীন বয়ের মতো তার প্রবাহপথের মাঝেই ক্ষয় করা পদার্থগুলোকে সঞ্চয় করে ফেলে, যেটা বয়ের মতো দেখতে হয় বলে সেটাকে আমরা কি বলে থাকি, বদ্বীপ বলে থাকি। এটা তার মানে কি, বদ্বীপ। এর পরবর্তী আসছি খাড়ি। খাড়ি কি? খাড়ি হলো, ধরো এটা হলো একটা উপকূলবর্তী অঞ্চল, এখানে আছে সমুদ্র, এখানে অসংখ্য ছোট ছোট নদী রয়েছে, যে নদীগুলো এই ভূমিভাগটার ওপর থেকে প্রবাহিত হয়েছে। ভূভাগের এই যে সংকীর্ণ অংশ, যেটা কি হয়েছে, যেটা খুব সরু সংকীর্ণ নালার মতো অংশ, যেটা ভূগর্ভের দিকে বা ভূমিভাগের দিকে ঢুকে গেছে সমুদ্র থেকে, এবং এই সরু অংশের মধ্যে দিয়ে জল প্রবাহিত হয়, এবং এখানের জল খুব একটা বেশি গভীর হয় না।
এখান থেকেই চিংড়ি, কাঁকড়া এগুলো পাওয়া যায়। এবং আমরা সবসময় জানি যে সুন্দরবন অঞ্চলে রয়্যাল বেঙ্গল টাইগাররা এই খাড়িতেই জল খেতে আসে। কেন? কেন কি খাড়িতে নদী এবং সমুদ্রের জল এসে মিলিত হয়, যে কারণে এখানকার জলের লবণতাটা কম থাকে। তো এটাকেই বলা হচ্ছে, এই যে সংকীর্ণ নালার মতো ভূমিভাগ, এটাকেই আমরা সাধারণত কি বলে থাকি? খাড়ি বলে থাকি। তাহলে আমরা আজকের এই ভিডিওটার মাধ্যমে নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো পড়ে নিলাম উইথ ডায়াগ্রাম। যখন তোমাদেরকে এরকম প্রশ্ন দেবে নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট যে কোনো 3টি ভূমিরূপ লেখো, তোমরা এখান থেকে যে কোনো 3টে ভূমিরূপ সম্পর্কে লিখবে এবং অবশ্যই চেষ্টা করবে তার একটা করে ডায়াগ্রাম কিন্তু দিয়ে দেওয়ার, যেরকম ডায়াগ্রামেটিক ফর্মে আমি তোমাদেরকে বিষয়টাকে রিপ্রেজেন্ট করলাম। অনেক ক্ষেত্রে তোমাদেরকে 3টে ভূমিরূপের নাম উল্লেখ করে দিতে পারে, সেক্ষেত্রে যে 3টে ভূমিরূপের নাম উল্লেখ করে দেওয়া থাকবে সেই 3টে ভূমিরূপকে অবশ্যই তোমরা ডায়াগ্রাম দিয়ে, এক্সাম্পল দিয়ে তোমরা বিষয়টাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না, আর বেল আইকনটিকে কিন্তু তোমরা অবশ্যই অন রেখো, পরবর্তী ভিডিও নোটিফিকেশানটা যাতে তোমরা সহজেই পেয়ে যাও। তোমাদের যদি জিওগ্রাফি ওরিয়েন্টেড কোনো হেল্পের দরকার হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে মেসেজ করো। আজকে তাহলে এখানেই শেষ করছি। টাটা।